সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক। সচেতন সঙ্গে ইউটিউবের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা কথা বলবো ঘুষ ছাড়াও চাকরি হয় কিনা বা হয় এর প্রথম পর্ব। আমাদের আজকে অতিথি আছেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা মিরাজউদ্দিন, তাকে আমরা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং দুটো কথা আগে বলে নেই যে আমরা প্রায় শুনে থাকি যুব সমাজের কাছ থেকে, মানে শিক্ষিত যুব সমাজ যারা লেখাপড়া শেষ করেছে তারা বাড়িতে বসে থাকে এবং বাবা মার উপর প্রেশার ক্রিয়েট করে যে আসলে আসলে শিক্ষিত যুব সমাজ দেখেছি যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে অনেকেই বাড়ি চলে আসে ও বাবা মার উপর প্রেশার ক্রিয়েট করে। খালি লেখাপড়া শেখালেই হয়, 10 লাখ টাকা গোছাও আমার জন্য, 20 লাখ টাকা গোছাও, চাকরি হয় না, ঘুষ ছাড়া চাকরি হয় না, খোঁজ নিয়ে দেখো যারাই চাকরি পাইছে ঘুষ দিয়েছে। তো আমরা আসলে, আমি জানা মতে মিরাজ আমার স্নেহের ছোট ভাই, আমি তাকে চিনি, আমরা একসাথে মিশি। আমি জানি যে সে ব্যক্তিগতভাবে কয়েকটা চাকরি পরিবর্তন করে বর্তমান বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছে। সেখানে সরকারি চাকরি ছিল, বেসরকারি চাকরি ছিল। তো আমরা আসলে জানার চেষ্টা করবো যে তার আসলে আদৌ লেখাপড়াই চাকরিটা হয়েছে না ঘুষ লাগেছে। যদি ঘুষ লেগেই থাকে আসলে কোন চাকরিতে কত রেট ছিল, কাকে ধরতে হয়েছে, তো এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মিরাজউদ্দিনকে। এখন আমরা মিরাজের পরিচয় জানবো তার মুখ থেকেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রদ্ধেয় বড় ভাই কামরুল হাসানের এই সচেতন সঙ্গে ইউটিউব চ্যানেলে সকল দর্শককে ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা। আর আজকের এই আপনার চাকরি বিষয়ক এই প্রথম পর্বে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি আমার পরিচয় দিয়েছি, আমি মোহাম্মদ মিরাজউদ্দিন। আমি বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ক্যাশ রাজশাহী শাখায় কর্মরত আছি। আমি পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে, ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করছি। তো আসলে আমি এই পর্যায়ে মিরাজউদ্দিনের কাছে জানতে চাচ্ছি যে তার লেখাপড়া সম্পর্কে, এবং এই যে তার যে মিরাজের যে একের পর এক চাকরি হলো, বেসরকারি চাকরি, সরকারি চাকরি, এর জন্য আসলে কোন চাকরির জন্য কত টাকা দিতে হয়েছে বা কাকে কাকে তদবির করতে হয়েছে অথবা আদৌ হয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার জানতে চাচ্ছি এই যুব সমাজের উদ্দেশ্যে। ধন্যবাদ, অনেক সুন্দর কোশ্চেন করছেন। আমার আপনার পড়াশোনা তো বললাম ইসলামিক ইউনিভার্সিটি ইকোনমিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি আমি। আমার অনার্স সেশন ছিল 7-8 সেশন, আর মাস্টার্স সেশন ছিল 11-12। তারপরে হচ্ছে আমি 2009 সালে আমি আপনার হচ্ছে যে প্রথম আমার চাকরি আবেদন করি পল্লী বিদ্যুতের লাইনম্যানে। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে আমার তো 9 সালে অথবা 8 সালের শেষে ইন্টারমিডিয়েট পাস করার পরে, রাইট, ইন্টারমিডিয়েট পাস করার পর মুহূর্তে, না এখানে একটু কারেকশন আছে, ইন্টারমিডিয়েট মানে আগে এসএসসি, ওখানে তখন হচ্ছে এসএসসি পাসের সার্টিফিকেট দিয়ে আবেদন করা যেত। আমি তখন এসএসসি পাসের সার্টিফিকেট দিয়ে আবেদনটা করি। তো আপনার হচ্ছে তারপরে আপনার হচ্ছে যে আমাদের 9 সালে অথবা 10 সালের দিকে, আমি একজ্যাক্ট মনে নাই, 9 অথবা 10 সালে আপনার হচ্ছে আমাদের ওই লাইনম্যানের আমি সিলেক্টেড হই এবং আমাকে আপনার হচ্ছে ট্রেনিং এর জন্য চট্টগ্রামে, আমার তখন হচ্ছে লাইনম্যানিতে চট্টগ্রামে ট্রেনিং হতো। মানে চাকরিটা হয়ে গেছিল, মানে কোনো টাকা পয়সা ছাড়াই? জি আলহামদুলিল্লাহ, কোনো টাকা পয়সা ছাড়াই আমার ওখানে চাকরি হয়েছিল। তো ওখানে যাই কারণবশত জয়েন করলাম না, দেখি তখন আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো সব মিলে মনে হলো দেখি চেষ্টা করি, আল্লাহ যদি আরো এর থেকে ভালো কিছু রাখে, এই জন্য চেষ্টা করা, এবং এই জন্য আমি ওয়েট করলাম। তো আমার হচ্ছে আপনার আমাদের অনার্স যদিও শেষ হওয়ার কথা ছিল আপনার 12 সালে, কিন্তু আসলে আমাদের অনার্স শেষ হয়েছে আপনার 13 সালের শেষের দিকে, এবং আমার মাস্টার্স শেষ হয়েছে আপনার হচ্ছে মাস্টার্সের রেজাল্ট হয়েছে আমার আপনার 15 সালের আপনার মার্চ মাসের। আচ্ছা, আমাদের রেজাল্ট হয়, মাস্টার্সের রেজাল্ট হয়। তো তারপরে আমি আপনার হচ্ছে যে বেসিক্যালি বাসায় আসি, এর থেকে হয়তো ঢাকার উদ্দেশ্যে যাবো তো আমি, এবং বাসায় এসে কিছু পড়াশোনা করি। বাসায় এসে পড়াশোনা করে আপনার প্রথমে আমি রাকাবে সিনিয়র অফিসার হিসেবে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে আমি ভাইবা অ্যাটেন্ড করি। তো সেখানে হয়নি। এই ভাইবা পর্যন্ত যেতে কি আসলে টাকা পয়সা লেগেছিল বা কাউকে ধরা লেগেছিল কিনা ভাইবা দেওয়ার জন্য? আলহামদুলিল্লাহ আমার মানে আপনার কাউকে কিছু ধরতেও হয়নি, বলতেও হয়নি, মানে নিজের যোগ্যতায় রিটেনে টিকে ভাইবা পর্যন্ত যাওয়া, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। এবং আপনার হচ্ছে তারপর আমি আপনার ঢাকায় শিফট করি। ঢাকায় যাই আপনার হচ্ছে যে তখন আমি বিভিন্ন চাকরি টাকরি পরীক্ষা দিই। তো আপনার হচ্ছে আমার প্রথমে আপনার চাকরি হয় আপনার হচ্ছে 17 সালে পূবালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে সেখানে জয়েন করি। আচ্ছা। তো ওটা একটা বেসরকারি ব্যাংক আমরা যতদূর জানি। হ্যাঁ, ওটা বেসরকারি এবং বেসরকারির মধ্যে অনেক প্রথম মানে ফার্স্ট ক্লাস ব্যাংক আর কি, প্রথম শ্রেণীর ব্যাংকগুলোর মধ্যে। সিনিয়র অফিসার হলে তো সম্ভবত সেই চাকরিটা ফার্স্ট ক্লাসই ছিল। হ্যাঁ, ফার্স্ট ক্লাস। ওখানে কাকে ধরতে হয়েছিল আসলে, যেহেতু আমরা যুব সমাজ মনে করে যে না ধরলে, না টাকা দিলে চাকরি হয় না, সেই ক্ষেত্রে কিভাবে হলো? অ্যাকচুয়ালি আসলে আপনার হচ্ছে যে এখানে এটা আসলে আমাদের এই ধারণাটা আমাদের একান্তই আসলে ভ্রান্ত ধারণা, এবং এই ভ্রান্ত ধারণার মানে সুযোগ নিয়েই কিন্তু আপনার
কিছু কুচক্রী মহল আপনার হচ্ছে যে এই যুব সমাজকে একটা ভ্রান্তর মানে কনসেপ্টের মধ্যে রেখে দিছে, কনসেপ্ট থেকে বের হয়ে আসতে পারছে না। এদের ধারণায় যে না টাকা ছাড়া চাকরি হবে না, অথবা মানে বড় লেভেলের কেউ না থাকলে চাকরি হবে না। আসলে অনেকের বড় লেভেলের থেকেও চাকরি হচ্ছে না, এরকম অনেক আছে হ্যাঁ আছে। যে তাদের হচ্ছে না। আবার আপনার হচ্ছে যে এই জন্য কিন্তু আপনার হচ্ছে টাকা পয়সা অনেক সময় টাকা পয়সা দিলেও আপনার হচ্ছে তার চাকরি হচ্ছে না, কারণ একটা পোস্টের এগেনস্টে 5 জন টাকা দিচ্ছে, তখন তার 5 জনের চাকরি হবে না, একজনের হবে, 4 জনের কিন্তু হবে না। তো বেসিক্যালি আসলে মেরিটের উপরে ডিপেন্ড করে মানে চাকরির ব্যাপারটা। তাহলে পূবালী ব্যাংকের পরে তারপরে কি অবস্থা হলো? পূবালী ব্যাংকে আপনার আমি বেশ কিছু ভাইভাও অ্যাটেন্ড করি, আসলে এর মাঝখানে অনেকগুলো ভাইভাতে অ্যাটেন্ড করি, সবগুলোতে তো আর হয়নি। আপনার হচ্ছে যে এর মধ্যে আপনার হচ্ছে আমি 36 বিসিএস ভাইভাও দিয়েছি। আচ্ছা। তো সেখানে আপনার হচ্ছে যে বিসিএস এ নন ক্যাডারে আপনার হচ্ছে যে আমাদের আসছিল, নন ক্যাডারে আপনার হচ্ছে আমাদের গ্রামেই গারফা দিয়াগারফা 56 নম্বর দিয়াগারফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে আমাকে প্রদান করা হয়েছিল। সেখানে তো যোগদান করা হয়নি? না, সেখানে যোগদান করছিলাম না। মানে করলে তো হতো। হ্যাঁ, করা হয়নি অবশ্যই। এটা আমি তো আমার নামে তো আপনার হচ্ছে গেজেটই হয়েছিল জয়েন করার জন্য। আচ্ছা। ডেট দিয়ে দিছিল জয়েন করার জন্য। তো আমি আসলে বাই দিস টাইমে আপনার আমার বাংলাদেশ ব্যাংকেও হয়, তখন বাংলাদেশ ব্যাংকে পূবালী থেকে বাংলাদেশ ব্যাংকে সরাসরি সুইচ করার জন্য আমি এখানে জয়েন। আমরা তো জানি যে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের মধ্যে নিয়ন্ত্রণকারী ব্যাংক, আর অনেকে আমরা কথায় বলে থাকি যে সর্বোচ্চ ব্যাংক। জি। আচ্ছা, এখানে যে চাকরিটা হলো এটা কিন্তু ব্যাংকের মধ্যে একটা শীর্ষ ব্যাংক বাংলাদেশ ব্যাংক, অবশ্যই বলা যায়। এখানে নিশ্চয়ই মানে কোনো কারিগরি ছিল নাকি? না, আসলে আপনার হচ্ছে এখানের পরীক্ষাগুলো অনেক স্বচ্ছ হয় এবং মানে খুবই ভালো। যারা আপনার জব সিকার যারা আছে এরা সবাই জানে যে আপনার হচ্ছে যে পরীক্ষা তো সবগুলোই অনেক মানে ভালো সুন্দর করে পরীক্ষা হয়, এবং সেখানে আসলে আপনার অনেস্টলি পরীক্ষা নেয়। এখানে আপনার এভাবে কোশ্চেন লিক করার সময় সম্ভব থাকে না, বা অনেকেই কোনোভাবে আসলে এখানে যোগাযোগ করার কাজ হয় না। এখানে অনেক আমাদের অনেক বড় বড় সিনিয়র স্যারদের দেখছি যে ওনার ছেলেকে এখানে জব দিতে পারেনি, এমন হচ্ছে মানে এক্সিকিউটিভ লেভেলের স্যারদেরও শুনছি যে ওনাদের ছেলে মেয়ে বা ওনাদের রিলেটিভকে সুযোগটা এখানে নেই। যাক, ভালো, এটা আমাদের দেশের জন্য একটা ভালো বিষয় নিঃসন্দেহে। তো আসলে তাহলে আমরা জানলাম যে কয়টা চাকরি হয়েছে, কোনো টাকা পয়সা লাগে নাই, কোনো যোগাযোগ লাগে নাই, কোনো আত্মীয় স্বজন লাগে নাই। জি, এটা আমরা জানি ভালো। তো আমরা এখন যেটা জানতে চাচ্ছি, তাহলে এই যে তোমার যে বেশ কয়েকটা চাকরি হলো, সেই ক্ষেত্রে যে যুব সমাজ যারা এখন লেখাপড়া শেষ করছে তাদের জন্য কি পরামর্শ থাকবে, যারা তারা কিভাবে পড়বে বা কি করবে, এই পরামর্শটা কি থাকবে? না বাড়ির উপর প্রেশার দিবে যে টাকা দাও 10 লাখ 20 লাখ এক ধরি সে তাক ধরি? সুন্দর কোশ্চেন করছেন যুব সমাজদের উদ্দেশ্যে কিছু বলা। এখন বিষয় হচ্ছে যে আমি তারপরে কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমি বেশ কিছু ভাইবা আমার পেন্ডিং ছিল, কিন্তু পরে আমি আর ভাইবা দেই নাই। ভাইবা দিয়ে আসলে হয়তো আমি যেখানে চেয়েছিলাম সেখানে অনেকটা আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেকটাই কাছাকাছি চলে এসেছে আলহামদুলিল্লাহ। এখন যেখানে আসছে আলহামদুলিল্লাহ, এই জন্য আমি পরে অনেকগুলো ভাইবাও কিন্তু দেই নাই। হয়তো ভাইবা দিলে তার মধ্যে হতে পারতো, অবশ্যই নাও হতে পারতো, তো পসিবিলিটি কিন্তু ছিল, ভাইবাগুলো দেই নাই। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে যুব সমাজ যদি মানে সুন্দর করে পড়াশোনাটা করে, গুছায় পড়াশোনাটা করে, এবং মাথার মধ্যে প্রথম যে কাজটা করতে হবে যে আপনার হচ্ছে যে কনসেপ্টটা আমাদের মানে ভ্রান্ত একটা কনসেপ্ট আমাদের মধ্যে আছে যে টাকা পয়সা ছাড়া চাকরি হবে না, এই কনসেপ্টটাকে দূরে আসতে হবে। অবশ্যই এই কনসেপ্টটা বাদ দেওয়ার পরে যদি সে যদি আপনার হচ্ছে পড়াশোনার টেবিলে বসে, তাহলে দেখবেন যে অবশ্যই মানে আপনার সবাই যে আপনার হচ্ছে বিসিএস ক্যাডার হবে এমন কিন্তু না। সবাই আপনার হচ্ছে মানে সবাই গভর্নমেন্ট জব করবে তা না, মানে আপনার প্রাইভেট সেক্টরে অনেক ভালো ভালো কিন্তু প্রতিষ্ঠান আছে, সেখানে কিন্তু আমরা অনেকেই নিজেকে সেখানে কিন্তু আমরা সেটেল করতে পারি যদি আমরা চাই। এবং আমি মনে করি যে আপনার হচ্ছে যে সিকিউরিটির ব্যাপারটা যেটা আমরা চিন্তা করি, এই সিকিউরিটির ব্যাপারটা কিন্তু প্রাইভেট সেক্টরে আছে। সুতরাং কোয়ালিটি অনুযায়ী সে যেতে পারবে। তার প্রথম কাজ হবে হচ্ছে আপনার এই কনসেপ্টটা বাদ দেওয়া যে আমার হচ্ছে টাকা নাই অথবা আমার মামা নাই, চাকরি হবে না। এই কনসেপ্টটা বাদ দিয়ে সে যদি পরের টেবিলে বসে পড়াশোনা করে, একাগ্র চিত্তে যদি সে পড়াশোনা করে মনোযোগের সাথে, এবং মানে অবশ্যই আপ টু ডেট যদি পড়াশোনা করে, তাহলে সে অবশ্যই আমি মনে করি যে তার কোয়ালিটি অনুযায়ী, আমি কিন্তু একটা কথা আবার রিপিট করতেছি যে আসলে হ্যাঁ সবারই কোয়ালিটি কিন্তু আসলে মানে অ্যাডমিন ক্যাডার যদি আমি মনে করি যে সবাই অ্যাডমিন ক্যাডার হবে, সবাই অ্যাডমিন ক্যাডারের জন্য যদি পড়াশোনা করে, অ্যাকচুয়ালি কিন্তু সবাই অ্যাডমিন ক্যাডার হতে পারবে না অবশ্যই। বাট যে অ্যাডমিন ক্যাডারের জন্য ট্রাই করতেছে এবং হার্ট অ্যান্ড সোল যদি ট্রাই করে, তাহলে সে অ্যাডমিন ক্যাডার না হতে পারলে মানে কাছাকাছি কোনো ভালো লেভেলের ক্যাডার অবশ্যই হতে পারবে ইনশাআল্লাহ, আমি এটা মনে করি। তো এই জন্য আসলে যুব সমাজকে এই যে আপনার এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। ফ্যামিলির উপরে যে মানে অহেতুক একটা প্রেসারাইজ করা হবে। ফ্যামিলি কিন্তু একটা ছাত্র যখন মাস্টার্স পর্যন্ত নিয়ে আসে, তার ফ্যামিলির কিন্তু অনেক ত্যাগ থাকে, তার চাওয়া পাওয়া থাকে। তারপরেও যদি তারা ফ্যামিলির উপর প্রেসার দেয়,
এটা আসলে কিন্তু একটা অহেতুক একটা বিষয়। অহেতুক এবং অমানবিক হবে। অমানবিক এবং বিষয়। হচ্ছে তাদের মধ্যে আসলে আমি মনে করি যে পড়ালেখা শেখার, বাবা মা পড়ালেখা শেখাইছে, তাদের থেকে মানে একটা ভালো কিছু এক্সপেক্ট করে, অবশ্যই মানে যে আমার ছেলে বা আমার মেয়ে একটা ভালো জব করবে, একটা ভালো অবস্থান হবে, তাদের মানে সামাজিকভাবে তারা একটা একটা বিশেষ মর্যাদা সম্পন্ন হবে, এটা দেখতে বাবা মার ভালো লাগে। এবং এই জন্য কিন্তু বাবা মা পড়াশোনা করায়। আদারওয়াইজ তো মানে ছোটবেলা থেকে যদি বাবা মা মাঠে তাদের সাথে নিয়ে কাজ করতো, অথবা যে যে পেশায় আছে সেই পেশায় যদি তাকে রিক্রুট করতো, তাহলে বরং হ্যাঁ বাবা মা কিন্তু আপনার হচ্ছে ইকোনমিক্যালি আরো মানে প্লাস হতো। কিন্তু ইকোনমিক্যালি প্লাসের কথা তো বাবা মা চিন্তা করছে না, চিন্তা করছে কি যে আমার ছেলে মেয়ে ভালো থাক। সেই জন্য তো এই জন্য আসলে মানে প্রত্যেকটা স্টুডেন্টেরও এইরকমই চিন্তা করা উচিত যে আমার বাবা মার জন্য কিছু করতে হবে, সমাজের জন্য কিছু মানে দায়বদ্ধতা থাকে অবশ্যই, নিজের জন্য তো অবশ্যই। সেই চিন্তা থেকে তাদেরকে আসলে ওই টাকা দিয়ে, টাকা ছাড়া চাকরি হবে না এরকম কনসেপ্ট থেকে বের হয়ে এসে পড়াশোনা করা উচিত। এবং অবশ্যই মানে পরিবারের জন্য কিছু করা উচিত, সমাজের জন্য কিছু করা উচিত। এবং তাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করে যদি মনে করে যে না আমি চাকরি হচ্ছে না, আমার এই সমস্যা ওই সমস্যা, আসলে আমার টাকা নাই জন্য চাকরি হচ্ছে না, আসলে এগুলো ভুল ধারণা হবে। অবশ্যই টাকা ছাড়া চাকরি হয় এবং টাকা ছাড়াই চাকরি আছে। দু একটা হয়তো রেয়ার কেসে এরকম প্রবলেম হতে পারে বা হতেই পারে, যেহেতু আমরা ওভার পপুলেটেড একটা কান্ট্রি, এই কান্ট্রিতে এরকম হতেই পারে, ভাগ্যের একটা বিষয়, ভাগ্যের ব্যাপার আছে। এই জন্য কিন্তু আমার মনে হয় কি যে কেউ যদি লেগে থাকে এবং মানে তার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করে, আল্লাহ আসলে বিফল করবেন। আমার মনে হয় আল্লাহ তাকে অবশ্যই তার মানে কাছাকাছি কিছু দিবেই ইনশাল্লাহ। ধন্যবাদ মিরাজকে আজকের এই সুন্দর আলোচনার জন্য। আমি আশা করি যে আলোচনাটা যুব সমাজের কাজে লাগবে। এবং সে সাথে আমিও বলে থাকি, আমি আরেকটু সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, আমি আরেকটু অল্প কথা বলতে চাই। আমাদের অনেক গার্ডিয়ান আছে, শ্রদ্ধেয় গার্ডিয়ানরা অনেকে মনে করে যে আপনার হচ্ছে এই কথার কথা, যেমন আমার ধরেন মাস্টার্স শেষ হয়েছে আপনার হচ্ছে আমার আমি মাস্টার্সের রেজাল্ট হয়েছে আমার হচ্ছে 2015 সালের মার্চের 31 তারিখে। তাহলে এখন তারপরে কিন্তু আমার চাকরি হয়েছে কিন্তু আমি 17 সালের মেবি ডিসেম্বরের 13 তারিখে আমি জয়েন করি। তাহলে এই যে মাঝখানে আপনার প্রায় 2.5 বছর গ্যাপ, এই 2.5 বছরের গ্যাপ কিন্তু আমার ফ্যামিলি আমাকে বেশ সাপোর্ট দিছে। মানে এই যে ফ্যামিলি যদি সাপোর্টটা না দেয় আসলে এইভাবে কিন্তু আমার সম্ভব না। কিন্তু ফ্যামিলি যদি আমাকে সবসময় মানে বলতে যায় কি ব্যাপার, তুমি চাকরি হচ্ছে না কেন, বা এই করো সেই করো, পড়ালেখা শেষ করেছি, বা তুমি চাপ সৃষ্টি করতো, তাহলে আমি মনে করি যে আসলে আমার জন্য সেটা কিন্তু প্রবলেম হতো। তো আমার এই যে লক্ষ্যে পৌঁছার জন্য আমার খুব কঠিন হয়ে যেত, কারণ আমার যদি এই প্রেশারাইজটা থাকতো তাহলে অবশ্যই এটা কিন্তু আমার জন্য মানে সুখকর কিছু হতো না, বা আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু এটা আমার সহায়ক হতো না, অবশ্যই এটা প্রতিবন্ধক হতো। এই জন্য আমার মানে শ্রদ্ধেয় গার্ডিয়ানদের আমি একটা কথা বলবো, যে অনুরোধ করব যে আপনারা আসলে ওদেরকে আপনার একটা সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট গুলা, প্লাস হচ্ছে আপনার ফিনান্সিয়াল সাপোর্ট গুলা, মেন্টালি সাপোর্ট গুলো তাকে দিতে হবে। যে ঠিক আছে এই সাপোর্ট গুলো তুমি চেষ্টা করো, তোমাদের সাথে আমরা আসি, তুমি চেষ্টা করো তোমার মতো করে, আমরা আসি। আর অবশ্যই তার চেষ্টাটা দেখতে হবে। আসলে এখন আমি বললাম সে চেষ্টা করবে, কিন্তু সে আসলে কতটুকু চেষ্টা করতেছে তার আউটপুট কিন্তু আপনি উইদিন 6 মান্থস আপনি পেয়ে যাবেন, যে আসলে সে কেমন চেষ্টা করতেছে। চেষ্টা করতেছে, 5টা পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 2টার মধ্যে ভাইবা দিচ্ছে, তখন বুঝলেন যে অবশ্যই এর দ্বারা কিছু একটা সম্ভব হবে। অবশ্যই তখন অবশ্যই আমি মনে করি যে তাকে এই সাপোর্টটা দেওয়া উচিত। আর তখনই হচ্ছে মানে দুইজনেরই ভালো হবে, অর্থাৎ ফ্যামিলির জন্য ভালো হবে, পরীক্ষার্থীর জন্য ভালো হবে, যে চাকরি শিকার তার জন্য ভালো হবে। এই জন্য আমি মনে করি যে দুইজনেই কিন্তু আপনার হচ্ছে এখানে একটু মানবিক হতে হবে। অনেকেই কিন্তু অনেক ফ্যামিলি বলে যে না না আমি আর তোমাকে টাকা পয়সা দিতে পারবো না, তুমি কি করবা জানি না, তোমাকে এমএ পর্যন্ত পড়াইছি, শেষ, আমার দায়িত্ব শেষ। কিন্তু আসলে তা না, তার মানে তাকে এই একটা ভালো জব পর্যন্ত নিয়ে যাওয়া, তার কোয়ালিটি সম্পন্ন জবে একটা নিয়ে যাওয়া পর্যন্ত তাকে অবশ্যই ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া উচিত। আর এই অবশ্যই স্টুডেন্টকেও একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আমার গার্ডিয়ান যেহেতু আমাকে এতটুকু সাপোর্ট দিচ্ছে, তাহলে তার এই সাপোর্ট, তার এক্সপেক্টেড যে লেভেল, এই লেভেলটা যেন আমি মানে ফুলফিল করতে পারি, এই জন্য তাকেও চেষ্টা করতে হবে। মানে অভিভাবক প্লাস ছাত্র সবার দুজনের একটা সুন্দর কম্বিনেশন থাকতে হবে মানে জব সিকারের জন্য। আর সর্বোপরি আমাদের মানে একটা ভালো মানুষ হতে হবে, তো অবশ্যই অবশ্যই। আর ইন্টারপ্ট করার জন্য আমি ধন্যবাদ। ধন্যবাদ মিরাজকে। সম্মানিত দর্শকবৃন্দ, আমিও ছোট একটা কথা বলে রাখি, যে আমি মোহাম্মদ কামরুল হাসান, প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। যদিও অনেকেই চাকরিটা ছোট দৃষ্টিকোণ থেকে দেখে, তবে সরকারি চাকরি আমারও কিন্তু 1 পয়সাও লাগে নাই, 75 টাকা মাত্র আলহামদুলিল্লাহ লেগেছিল। আমি পড়ালেখা করে চাকরি পেয়েছি, আমিও পার্সোনাল ভাবে বিশ্বাস করি পড়ালেখা করলেই চাকরি হয়। তো আর একটা কথা, আমরা মিরাজকে আরেকদিন ডাকবো তার সংগ্রামী জীবনের গল্প শোনার জন্য। প্রত্যেকের জীবনে কিন্তু চ্যালেঞ্জ থাকে, প্রতিবন্ধকতা থাকে, কারোর শারীরিক প্রতিবন্ধকতা, মানসিক প্রতিবন্ধকতা, আর্থিক প্রতিবন্ধকতা, এগুলো কিন্তু একটা বাধা। এই বাধাও অতিক্রম করে সে আজকে কিভাবে এই পর্যায়ে এসেছে এটা আমরা জানবো, এবং একের পর এক ইনশাল্লাহ আমরা এইভাবেই যারা একটা বর্তমান ভালো পজিশনে আছে তারা কিভাবে চাকরি পেলো, কিভাবে আগালো, এই জিনিসগুলো আমরা জানবো। আপনারা আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।